জুলাই অভ্যুত্থানে নিহত 106 জনের পরিচয় মেলেনি এখনো। রায়ের বাজারে দাফন করা প্রত্যেকের ডিএনএ সংগ্রহ করা হয়েছে আন্তর্জাতিক মান বজায় রেখে, বলছে সিআইডি। কিছু চাইটা আমার লাশটা সরকারে আমার আইনা দিব। খুনি পিছনে খালি করে দৌড়ছে খুনি বিচার হয় না, বিচার করে না, আমি ওকে ফাঁসি চাই। যখন ডিএনএ দিয়ে পরীক্ষা করে আমরা পরিচয়টা নিশ্চিত হতে পারবো, ওনার কবরটা কোন জায়গায় আমরা সেটা আইডেন্টিফাই করে বলে দিতে পারবো। রাজধানীর সবুজবাগে প্রকাশ্যে কুপিয়ে যুবককে হত্যা, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে খুন দাবি পরিবারের। হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন নিহত। নেত্রকোনার কলমাকান্দা থেকে নেমে গেছে পাহাড়ি ঢলের পানি, বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। নীলফামারীতে বিপদসীমার কাছাকাছি তিস্তার পানি। ইরানে রাতভর ব্যাপক হামলা, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক কেন্দ্র পিকেক্স মাউন্টেনে অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের। কুয়েত ও ইরাকের মার্কিন ঘাঁটিতে পাল্টা জবাব। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে নিহত 106 জনের এখনও কোনো পরিচয় মেলেনি, যাদের দাফন করা হয়েছে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এর আগে 114 জনের ডিএনএ পরীক্ষার পর 8 মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে সিআইডি। সংস্থাটি বলছে আন্তর্জাতিক মান বজায় রেখে সংগ্রহ করা হয়েছে প্রত্যেকের ডিএনএ। 2 বছর পরেও এখনও প্রিয়জনের লাশ খুঁজে বেড়াচ্ছেন কেউ কেউ। সহকর্মী মাহফুজুর রহমান নিপুকে সঙ্গে নিয়ে রিয়াজ রায়হানের রিপোর্ট। 5 আগস্ট 2024 গাজীপুরের কোনাবাড়ি। প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যা, রক্তাক্ত শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। পরে জানা যায় ওই ঘটনার শিকারে ব্যক্তি টাঙ্গাইলের কলেজ ছাত্র হৃদয়, যার মরদেহ এখনও পায়নি স্বজনরা। সেদিনের বিভৎস ঘটনা কাছ থেকে দেখেছেন হৃদয়ের বোন জামাই ইব্রাহিম। জানাছিলেন কি হয়েছিল সেদিন। আমি ওই যে গুলাগুলি করছে, ইতিহাসের গ্যাস মারছে, পরে সোজাসুজি করে দৌড় দিয়ে যায় এক বাসা, আমি আশ্রয় নিয়েছিলাম। ওই বাসার আধা ঘন্টা পরে একটা মহিলা গেটে হুসকি মারছে, কয়ে ভাই গো ভাই, কাজানি মায়ের বুক খালি করছে, মানুষ একটা মারি ফেলাইছে। পরে ওই বাসা আশ্রয় নিয়েছিলাম, আমি ছিলাম, তখন দেখি কারা কারা মারছে। পরে আইয়া গেটে হুসকি মারছি, এটুকু ফোটা আসছিল গেটে বাদে। পরে দিয়েছে আমার ভাই, আমি দেখি আমি চিনে ফেলাইছি, বললাম যে এটা তো আমার ভাই, আমার ভাইটা মারি ফেলাইছে, আমরা এনে দিন। জন্মের পর সদ্য ভূমিষ্ঠ সন্তানের যে গন্ধে আন্দোলিত হয়েছিল বাবা মা, এখনও যেন সেই গন্ধই খুঁজে বেড়ান হৃদয়ের ঘর, বিছানা, আসবাবে। শেষ দেখার সুযোগ না হলেও অন্তত বিচারটা চাইলেন রাষ্ট্রের কাছে। আমি সরকারের কাছে কোনো অনুদান চাই না, আমি কিছুই চাই না, আমার লাশটা সরকারে আমার আইনা দিব, কোন দিয়ে দেবো আমি কহাম না। আর যে মারছে তার বিচারটা আমার শুক্রবার করে দেবেন। আমি এই যে 2 বছর ধরে খালি, আমার কোনো দেহীন আছে, আমার কেউ নাই। আমি একা মানুষ, 7 দিন অসুখে হয়ে থাকি আর 2 দিন ভালো থাকি। খুনি করে কোনো বিচার হয় না, আমার শোনার খোঁজ হবে, আমি খোঁজ পাইলাম না। খুনি করে পিছনে খালি করে দৌড়ছে খুনি করে বিচার হয় না, বিচার করে না, আমি ওকে ফাঁসি চাই। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের এই সংখ্যাগুলো কেবলই একটি সংখ্যাই নয়। একটা সময় প্রতিটি নাম্বারের নাম ছিল পরিবার, স্বজন। অথচ গেল বছর 2 ধরে তাদের পরিচয় শুধুই অজ্ঞাত। এই অজ্ঞাত 114 জনের পরিচয় শনাক্তে গেল বছরের ডিসেম্বরে আদালতের নির্দেশে মরদেহগুলো তুলে প্রত্যেকের ডিএনএ সংগ্রহ করে সিআইডি। সে সময় এই প্রক্রিয়ায় নানাভাবে সহায়তা করে আর্জেন্টিনার একটি বিশেষজ্ঞ দল। সিআইডি প্রধান জানালেন 114 জনের কতজনকে বুঝিয়ে দেওয়া হয়েছে পরিবারের কাছে, আর বাকিদের সবশেষ অবস্থাই বা কি। যারা রক্ত দিয়েছে তাদের প্রতি এটা আমাদের একটা দায়বদ্ধতা ছিল, তাদের যথাযথ সম্মান দেওয়া, তাদের পরিচিতি প্রকাশ করা। আমরা 114 জন শহীদের ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে পেরেছিলাম। ওই সময় 9 জনের আবেদন ছিল, সেখান থেকে ভেরিফাই করে 8 জনের আমরা পরিচয় নিশ্চিত হতে পেরেছি। 9ম জনেরটা আমাদের ম্যাচ হয়নি। দেশি বিদেশি অনেক অভিজ্ঞ এবং আন্তর্জাতিকভাবে বিখ্যাত যারা ছিলেন তাদের সহায়তা নিয়ে কাজটা তখন করা হয়েছিল। জানান ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য নমুনা রাখা আছে সিআইডিতে। সংস্থাটিতে আবেদনের সুযোগ আছে যে কারো
যে কোনো সময়। যে খবরগুলো দেওয়া আছে সেখানে আমাদের প্রত্যেকটা একটা মার্কিং করে রাখা আছে, যে মার্কিংয়ের মাধ্যমে আমরা বলতে পারবো যে স্যাম্পল রাখা আছে এই স্যাম্পলের খবরটা এখানে, যেহেতু আমরা নাম জানি না, আমরা একটা সংখ্যাভিত্তিক একটা পরিসংখ্যান ও মার্কিং আমাদের এখানে রয়ে গেছে। তো যখনই ডিএনএ দিয়ে পরীক্ষা করে আমরা পরিচয়টা নিশ্চিত হতে পারবো, ওনার খবরটা কোন জায়গায় আমরা সেটা আইডেন্টিফাই করে বলে দিতে পারবো। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর সবুজবাগের রাজারবাগ এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে ইব্রাহিম পলাশ নামে এক যুবককে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। রাস্তায় বাগবিতণ্ডার মাঝেই হঠাৎ ওয়ার্ড বিএনপি কর্মী পলাশের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে দুর্বৃত্তরা। এলোপাতারি কোপে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগের রাজারবাগ এলাকায় ঘটে এই ঘটনা। হামলায় শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের পাশাপাশি 2 হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় পলাশের। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, পলাশ স্থানীয় বিএনপির রাজনীতির পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক বিরোধের বিচার সালিশেও অংশ নিতেন। তাদের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমার বিয়ে হয়েছে 3 মাসও হয় নাই। ওদের কি একটু দয়া মায়া ছিল না? ওরা হাত পা ভাঙ্গা দিত, ওরা এইভাবে কিভাবে মারতে পারলো একটা মানুষরে? আমি এটার বিচার চাই। আমার ভাইয়ের হাত 2টা কাইটা নিয়ে গেছে, এমন নির্মমভাবে মারছে, আপনারা একটু যদি দেখেন। পূর্ব পরিকল্পনা তো অবশ্যই ছিল, কিন্তু অন্য কেউ মারতে পারে, সেটা হতে পারে রাজনৈতিক কোনো কারণেও মারতে পারে, বা এই মোবাইল চুরির ঘটনাতেও মারতে পারে, বা অনেক শত্রু তো থাকতেই পারে। ডিবি, সিডিডিসি সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট হত্যাকাণ্ডের কারণ, জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে কাজ শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। সম্ভাব্য যা আমাদের সহায়তা করতে পারে, ইনক্লুডিং যারা প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে, আরও অন্যান্য যা যা আছে সব নিয়ে আমরা কাজ করছি এবং এগুলো যাচাই বাছাই করে যারা যারা ঘটনায় জড়িত তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে এবং অ্যাকর্ডিংলি আমরা যখন যাকে পাবো তাদেরকে গ্রেপ্তার করা হবে। সেই জন্য আমাদের যে বললাম যে আমাদের পাশাপাশি থানার পাশাপাশি আমার ডিভিশনের অন্যান্য ইউনিট এবং ডিবি এবং সিটিডিসি টিমগুলো কাজ করছে। এই ঘটনায় সবুজবাগ থানায় নিহত পলাশের বড় বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট নামে 30 বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে শাহ আলম গলির মন্দিরের পাশের রাস্তায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর 5:30টার দিকে তার মৃত্যু হয়। নিহত সাগর হোসেন বুলেট কিছুদিন ধরে এক পরিবহনে হেলপার হিসেবে কাজ করেছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। নেত্রকোনার কলমাকান্দায় প্লাবিত এলাকা থেকে নেমেছে পাহাড়ি ঢলের পানি। পানি নামার সাথে বেরিয়ে এসেছে ঢলের ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমনের বীজতলা, মৌসুমী সবজি সহ বাড়িঘর ও সড়ক। এতে দুশ্চিন্তায় পড়েছেন সীমান্তের খারনই নাজিরপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার কৃষক। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের সহায়তার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নেত্রকোনার কলমাকান্দা সীমান্তবর্তী এলাকা। পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, সড়ক, ফসলের ক্ষেত। বুক ভরা স্বপ্ন নিয়ে মাঠে নামা কৃষকদের চোখে এখন শুধুই হতাশার ছাপ। পাহাড়ি ঢলে তলিয়েছে সীমান্তের খারনই ও নাজিরপুর ইউনিয়নের অন্তত 15টি গ্রামের কয়েকশো বাড়িঘর। আমনের বীজতলা ডুবে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছে কৃষকরা। আমন ধানের ডালা রোপণ করছিলাম, ডালার উপরে বালুইটা একেবারে বরবাদ হয়ে গেছে। দুর্যোগের ব্যাপার, এটা তো কখন কোন সময় আসে এটা তো কেউ ফিরাইয়া রাখতে পারে না। সরকার যদি একটু খেয়াল করে তো ভালো হয়। ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ভবন। নিম্নাঞ্চলের সড়ক ভেঙে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দুর্ভোগ কমাতে দ্রুত ত্রাণ সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। 2টা ঘর ভাঙছে, আবার জ্বালা ফালাইছিলাম, বীজ ফালাইছি, ক্ষেত চাষ লাগাইবো, এই বীজ লইয়া গেছে, বালুটা একার খুঁজতে লইয়া গেছে। এই রাস্তাটা মনে করেন যে হয়তো কারো গাফিলতির কারণে হয়েছে। আমাদের কর্তৃপক্ষ এই রাস্তাটার প্রতি যদি মানে একটু দৃষ্টি আকর্ষণ করতো তাহলে তো মনে করেন যে রাস্তাটা ভাঙতো না। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ।
কৃষকদের এইভাবে পরামর্শ হচ্ছে পরবর্তীতে আপৎকালীন বীজ ছড়াবে উঁচু জায়গায় আমাদের বীজ সরবরাহ মাধ্যমে যেভাবে ব্যক্তিগতভাবে কোম্পানির মাধ্যমে আমাদের সরকারি ভাবে যদি কোনোভাবে সহযোগিতা করা হয় বীজ ছড়া করে সেগুলো প্রয়োজন মিলতে হবে। যদি নষ্ট হয়ে যায় তাহলে পার্শ্ববর্তী উপজেলা বা অন্য জায়গা থেকে সংগ্রহ করে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটি নির্ধারণ করতে হবে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ক্ষতি কমাতে নদী খাল খননের পাশাপাশি কৃষকদের সহায়তার আশ্বাস তার। প্রকৃতির উপর আমাদের যেমন হাত নাই, ঠিক তেমনি ভাবে প্রকৃতির উপর সবকিছু আমরা ছেড়ে দিতে রাজি না। আমরা চেষ্টা করছি এইবার যে ক্ষতিটা হয়েছে, আশা করছি ইনশাআল্লাহ আগামীতে এরকম ফ্লাশ ফ্লাড আসলে এই ক্ষতির সম্মুখীন কৃষক হবে না, মানুষ হবে না। এর মধ্যে আমাদের যা প্রোটেক্টিং মেজার নেওয়া দরকার আমরা সেটা নিব ইনশাআল্লাহ। হাওর আর সীমান্ত এলাকায় আগাম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। উজানের ঢল ও বৃষ্টিপাতে তিস্তার পানি আবারও বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে তিস্তা পাড়ের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কে চরাঞ্চলের মানুষ। এরই মধ্যে তলিয়ে যেতে শুরু করেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ফসলের ক্ষেত। সকাল ৯টার দিকে তিস্তার ডালিয়া পয়েন্টের পানি বিপদসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানির চাপ বাড়ায় দেশের সবচেয়ে বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ২৪ ঘন্টায় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে শঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বাদ দেওয়ার কারণে প্রয়োজন যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন আমরা পানি পাই না, যখন প্রয়োজন থাকে না তখন আমাদের পানি ছেড়ে দিয়ে আমাদের অনেক ফসলের ক্ষতি, বাড়িঘরের ক্ষতি, গবাদি পশুর ক্ষতি, বিভিন্ন রকম ক্ষতি হয়। আমরা এলাকাবাসী দেখতেছি যে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। আমরা এই বিষয়ে আমরা সরকারের কাছে আবেদন করতেছি তিস্তা নদী তাড়াতাড়ি হোক, আমাদের ঘরবাড়ি বাঁচক। উজান থেকে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তার পানি আবারও বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। আরও জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল হক। আমিরুল, তিস্তার পানি কি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নদী তীরবর্তী এলাকার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন সেখানকার একটু বিস্তারিত জানাবেন। যদি মূলত আপনি জানেন উত্তরাঞ্চলের প্রধান নদী হচ্ছে কিন্তু তিস্তা নদী। রংপুর বিভাগের 5টি জেলাকে স্পর্শ করছে। নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই 5টি জেলাকে স্পর্শ করছে এবং ৯৫,০০০ হেক্টর জমিতে এই চরাঞ্চলে কিন্তু বিভিন্ন শাকসবজি ফলমূল কিন্তু আবাদ হয়ে থাকে। আমরা দেখেছি যে এই বর্ষা মৌসুমে ষষ্ঠবারের মতো কিন্তু স্বল্পমেয়াদী বন্যার কারণে প্রচুর কিন্তু তিস্তা বেষ্টিত যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু ফসলের মাঠ, বিস্তীর্ণ মাঠ কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এই কারণে কৃষকরা তাদের উৎপাদিত ফসল কিন্তু ঘরে তুলতে পারেনি। এবং আপনি যেটা বলছিলেন এই পর্যন্ত আমরা জানতে পেরেছি পানি উন্নয়ন বোর্ড যেটা আমাদেরকে জানিয়েছে, এখনও তিস্তা ডালিয়া পয়েন্টের পানি 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে শঙ্কা করছেন তারা যে পানি আগামী ২৪ ঘন্টার মধ্যে পানি বিপদসীমার অতিক্রম করতে পারে। এবং আমরা দেখেছি, খোঁজ নিয়ে জেনেছি যে নিম্নাঞ্চল যে এলাকাগুলো রয়েছে এবং বিশেষ করে জলঢাকা, কৈমারি, শলমারি, ডাউয়াবাড়ি এবং গোলমুন্ড ইউনিয়ন রয়েছে এবং ডিমলা উপজেলার যে ছাতনাই, তারপর টেপা খড়িবাড়ি, এই ইউনিয়নগুলোতে পানি কিন্তু প্রবেশ করছে। এবং এই অবস্থা যদি থাকে এবং ২৪ ঘন্টার মধ্যে পানি যদি আরও বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে নতুন করে আবার কিন্তু পানির নিচে কিন্তু ফসলের মাঠ বলেন, বাড়িঘর তলিয়ে যাবে। এবং আপনি জানেন তিস্তা বেষ্টিত অঞ্চলে যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু সবসময় একটা শঙ্কার মধ্যে, আতঙ্কের মধ্যে, ভীতির মধ্যে দিন কাটান, কখন তাদের ফসলের মাঠ, তাদের যে স্বপ্নভঙ্গ হবে। তবে যদি আসার কথা হচ্ছে যে এই সরকার, এবং আমরা দেখেছি পানি সম্পদ মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যেভাবে যে করেই হোক তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নটি হলে এই অঞ্চলে মানুষের জন্য এই তিস্তা কিন্তু অভিশাপ নয়, আশীর্বাদে পরিণত হবে। ধন্যবাদ আপনাকে আমিরুল, বিস্তারিত জানাচ্ছিলেন। বিগত সরকারের আমলে যেন তেনভাবে মাধ্যমিক তথা এসএসসি পাশ করা শিক্ষার্থীরা ভয়েই এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে না। চ্যালেঞ্জ নেওয়ার সাহস হারিয়ে ফেলেছে বলেই উচ্চ মাধ্যমিকে ঝরে পড়ছে বিপুল সংখ্যক শিক্ষার্থী, এমন দাবি সরকারের। কিন্তু শিক্ষাবিদরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে দেশের পড়াশোনার ওপর আস্থা হারিয়ে ফেলছে অনেকে। চলমান ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার খেসারত দিতে হবে সব শিক্ষার্থীকেই। আল আমিন হক অহনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সালে অনুষ্ঠিত এসএসসি সমমান পরীক্ষার ফলাফল আমার হাতে দেয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে সবশেষ মাধ্যমিকের ফলাফল হয় ২০২৪ সালে।
সেবার দেশের ১১টি বোর্ডে গড় পাশের হার ছিল ৮৩%-এরও বেশি। ৯২.৩৩% পাশের রেকর্ড হয় যশোর বোর্ডে। সেই শিক্ষার্থীরাই ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। দেখা গেছে প্রতিষ্ঠানে ভর্তি হলেও পরীক্ষা দিচ্ছেন না প্রায় ৪০%। এমনকি ২ জুলাই পরীক্ষা শুরুর পর কেউ কেউ ২-১টি পরীক্ষা দিয়েও পরের পরীক্ষায় বসছেন না। বাংলা প্রথম পত্র পরীক্ষা দেয়নি প্রায় ২৫,০০০ পরীক্ষার্থী। দ্বিতীয় পত্রের কেন্দ্রে আসেননি প্রায় ২৮,০০০। আর ইংরেজি প্রথম পত্রে সেই অনুপস্থিতির সংখ্যা বেড়ে হয় ৩৩,১২৯ জন। তারা হয়তো জেনতেন মূল্যায়নে নয়তোবা কোনো অন্য কোনো সুযোগ সুবিধা নিয়ে পাশ করে গেছে। ওই যে পরীক্ষার হলে বসলেই পাস। আমার ধারণা যে ওই 30% হলো ওই জাতীয় স্টুডেন্ট। ফলে তারা পরবর্তী সময়ে এসে ইন্টারে আর এই চ্যালেঞ্জটা খুব একটা নিতে সাহস পায়নি আমার বিশ্বাস। সরকারি কলেজের কয়েকজন প্রধানের দাবি, এবার পরীক্ষা দিতে নিরুৎসাহিত করা হয়েছে দুর্বল শিক্ষার্থীদের, তাই এই অবস্থা। দুর্বল প্রিপারেশনে তোমরা পরীক্ষার হলে বসবে না, কোনো রকমে নামে মাত্র একটা রেজাল্ট নিয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মেডিকেল বোর্ডে চান্স পাওয়া সম্ভব হবে না। ওরা নিজেরাই অনুপ্রাণিত হয়ে অনেকেই ফর্ম পূরণ থেকে বিরত থেকেছে। সরকারি শিক্ষা কর্মকর্তারা বলছেন, প্রথম পরীক্ষা দিয়ে অনেকেই বুঝে গেছেন চলমান ব্যবস্থায় পাশ করা কঠিন। প্রথম পরীক্ষার দিন হয়তো অনেকে ভেবেছে যে যতই বলুক না কেন আগের মতো পরীক্ষা দিয়ে পাশ করা যেতেও পারে। যখন প্রথম পরীক্ষা দিল বুঝলো যে না, ব্যবস্থাপনা তো আর আগেরগুলো নেই। এখন আমি ইচ্ছা করলেই ডানে বামে তাকে লিখবো, অন্য কোনো উপায় অবলম্বন করব, তার সুযোগ নেই। যখন সে পরীক্ষা হলে বুঝতে পারলে সুযোগগুলো নেই, তখন সে বাধ্য হয়ে হয়তো ভাবছে আমি আর পরীক্ষা দিয়ে কী করবো। অনুপস্থিতির হারটা আমাদের চোখে পড়ছে। এটা হয়তো সামনের দিনে পরীক্ষা যখন এইভাবেই হতে থাকবে তখন এই ঝরে পড়াটা অনেক ক্ষেত্রে কমে যাবে। শিক্ষাবিদরা বলছেন, কর্মজীবনে কোনো কাজেই দিচ্ছে না দেশের পড়াশোনা, তাই এই প্রজন্মের অনেকেই আগ্রহ হারাচ্ছেন। এটা খুবই দুঃখজনক। আমরা ভেবেছিলাম যত গ্রেড বেশি হবে, যত পাস বেশি হবে, আমাদের পড়ালেখার মান তত ভালো হবে। ছেলেমেয়েরা কিংবা অভিভাবকরা কেন এটাকে গুরুত্ব দেবে? চাকরির বাজারেও তো আসলে দিন শেষে জায়গা পাওয়া যায়, হ্যাঁ, জায়গা পাওয়া যাচ্ছে না। অতিরিক্ত অ্যাংজাইটি এবং যে ভয় ভীতি প্রদর্শন গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা করা হয়েছে, এটা ভালো লাগেনি আমার কাছে। হ্যাঁ, এবং এটা গার্ডিয়ানরাও ভালোভাবে নেয়নি এবং শিক্ষার্থীরা ভালোভাবে নেয়নি। বিপুল সংখ্যক শিক্ষার্থী শিক্ষাবিমুখ অবস্থা যে কারণেই হোক না কেন, তাদের জন্য সরকারের পরিকল্পনা কিছু কি আছে? সকল আয়োজনই আমাদের শিক্ষার্থীকে ঘিরে। আমরা চাই শিক্ষার্থীরা তাদের দিনের যে সময়টুকু শিক্ষাঙ্গনের থাকার জন্য বরাদ্দ আছে, পুরোটি সময় তারা আনন্দদায়ক পরিস্থিতির মাধ্যমে শিক্ষা গ্রহণ সম্পন্ন করবে। তারা পরীক্ষা হলে আনন্দের সাথে যাবে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডে এখনও ভর্তি প্রায় 50 শিশু। উদ্বেগজনক তথ্য হচ্ছে, এদের 42 জনই কখনোই হামের টিকা নেয়নি। অভিভাবকদের কেউ কর্মসূচির খবর জানতেন না, আবার কেউ নানা অজুহাতে সন্তানকে টিকাদান থেকে বিরত রেখেছিলেন। ফলস্বরূপ প্রতিরোধযোগ্য ছোঁয়াচে রোগে কাতরাচ্ছে শিশুগুলো। হাসপাতালে কাটছে 10 মাস বয়সী শিশু আব্দুল্লাহর দিন রাত। চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ছেলেকে নিয়ে কুমিল্লা মেডিকেলের হাম আইসোলেশন ওয়ার্ডে এসেছেন মা মরিয়ম। একই অবস্থা 4.5 বছরের শিশু ইসফিয়া ও 11 বছর বয়সী মারুফা আক্তারের। তারা কেউই হামের টিকা নেয়নি। হাসপাতালে চিকিৎসাধীন 48 শিশুর 42 জনেরই একই অবস্থা। ওইদিকে দেই নেই, অসুস্থ ছিল এই কারণে দিতে পারি নাই। এটা দিই নাই, আমাদের এদিকে মাইকিনা করে নাই, বলেও নাই, আর আমরাও যোগাযোগ করি না। জানি না যে হামের টিকা দেয়, অন্য টিকাতে জানি, কিন্তু আমরা চাই যে হামের টিকাতে প্রতি স্কুলে নিয়ে দেয়। অভিভাবকদের অনেকেই টিকাদান কর্মসূচি সম্পর্কে সচেতন নন। এতে সময় মতো টিকা নিতে পারেনি শিশুগুলো। পরিণামে হাসপাতালে কাতরাচ্ছে অবুঝ প্রাণ। বাচ্চা অসুস্থ থাকে, ক্যাম্পেইন চলাকালীন বাচ্চার টিকা দিতে পারতেছে না, কারণ অসুস্থ সময় ওই টিকাটা দেয় না। 6 মাসের পর নাকি টিকা দেয়, 6 মাস পূর্ণ হলে। এর আগে টিকা দেওয়া হয় না। এখন গেলে টিকা নাই, আইয়ে না, টিকা আসে নাই। চিকিৎসকরা বলছেন, সময় মতো টিকা নিলে হামের মতো সংক্রমণ রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। বাচ্চারা আগে কোনো টিকা নেয় নাই, মূলত টিকা না নেওয়ার কারণেই এরা আক্রান্ত হচ্ছে বেশি। এদের বয়স 2-3 বছর বা 5-6 বছর, এরা কোনো টিকাই নেয় না, আর যারা টিকা নেয় তারাই বেশিরভাগ হামে আক্রান্ত হচ্ছে। আমাদের এখানে মিজলস আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে 48 জন
এবং আমরা তাদের হিস্ট্রি নিয়ে দেখেছি শুধুমাত্র 6 জন রুগী মিজেসের ভ্যাকসিন পেয়েছে, বাকি 42 জন রুগী মিজেসের ভ্যাকসিন পায়নি। সম্প্রতি জেলার 17 উপজেলায় 8,43,815 শিশুকে হামরুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে টিকা নিয়েছে 8,28,592 জন শিশু। এর মধ্যে 15,223 জন শিশু টিকা নেয়নি। বিভিন্ন কারণে বাদ রয়ে গেছে, এদেরকে আমরা চেষ্টা করছি এই মাসের মধ্যে এটা আমরা 100% অলরেডি আমাদের হয়ে গেছে, কিছু বাচ্চা বাকি আছে, আমরা আইপিসি করতেছি, ডোর টু ডোর যাচ্ছি, যাদেরকে পাচ্ছি যে টিকা দেওয়া হয় নাই তাদেরকে টিকা দিচ্ছি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন টিকা না নেয়ার কারণেই মাথাচাড়া দিয়েছে ছোঁয়াচে রোগ হাম। শিশুর জীবন রক্ষা এবং সংক্রমণের ঝুঁকি কমাতে তাই সময়মতো টিকা দেওয়ার বিকল্প নেই। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে আজও দিল্লির যন্তর মন্তরে অবস্থান ধরে রেখেছে ককরোচ জনতা পার্টি। তবে বৃষ্টি থাকায় আগের দিনের চেয়ে উপস্থিতি কিছুটা কম। রাতভর এলাকাটিতে মোতায়েন থাকে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নতুন করে কিছু এলাকায় ব্যারিকেড দেয় নিরাপত্তা কর্মীরা। টহল ও তল্লাশি চালাতে দেখা যায় পুলিশকে। এর আগে সোমবার পার্লামেন্টমুখী পদযাত্রায় পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। পরে যন্তর মন্তর থেকে আন্দোলনকারীদের তাঁবু ও মঞ্চ সরিয়ে দেওয়া হয়। নিরাপত্তা কর্মীদের ধরপাকড় ও লাঠিচার্জের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে বসেন বিরোধী দলের নেতাকর্মীরা। সেখান থেকে আটক করা হয় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সহ অখিলেশ যাদবকে। ঘণ্টাখানেক পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এদিকে সহিংসতার ঘটনায় 10টি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। টানা 11তম রাতের মতো ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে এটিই সবচেয়ে বড় অভিযান বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। রাতভর চালানো অভিযানে টার্গেট করা হয় ইরানের সামরিক অপারেশন সেন্টার, এয়ারক্রাফট হ্যাঙ্গার, ড্রোন মজুদ কেন্দ্র সহ বহু সামরিক অবকাঠামো। এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন সেন্টকম। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB জানিয়েছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেহরানের উত্তর পূর্ব, পশ্চিম ও পূর্ব দিকের এলাকাগুলো থেকে। এছাড়াও বোমা বর্ষণ হয়েছে সিরিক, বন্দর আব্বাস, সাবাহার এলাকায়। হামলার শিকার হয়েছে তাবরিজের একটি সামরিক ঘাঁটি, খুজেস্তান প্রদেশের বেবাহান, ওমিদিয়া সহ আরও কয়েকটি শহর। পাল্টা জবাবে কুয়েতের আলী সালেম বিমান ঘাঁটি ও বুনিয়ান দ্বীপে হামলা করেছে ইরান। বাল্টিক ও জাপান সাগরের উপর দিয়ে মহড়া করেছে রাশিয়ার বোমারু বহর। অংশ নেয় TU-22 ও TU-95 মডেলের কয়েকটি বোমারু বিমান। এছাড়াও বহরটিকে পাহারা দেওয়ার জন্য সাথে উড্ডয়ন করে কয়েকটি সুখোই যুদ্ধবিমান। পরে বাল্টিক সাগরীয় জলসীমায় রুটিন টহল দেয় TU-22 বোমারু বিমানগুলো। একই সাথে জাপান সাগরে প্যাট্রোল করে TU-95 বোমারু বহর। টহলের এক পর্যায়ে রুশ বিমানগুলোর উপর নজরদারি চালায় অন্য দেশের আকাশযান। দর্শক, এই ছিল যমুনা নিউজে।